সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ষোড়শ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। হেমন্তের কাবুল মধ্যযুগীয় সম্প্রসারণে ফুলে ওঠে। ইংরেজিতে যাকে বলে মিডল এজ স্প্রেড, অর্থাৎ ভুঁড়িটা মোটা হয়, চালচলন ভারিক্কি ভরা। জব গমের দানা ফুলে উঠল, আপেল ফেটে পড়ার উপক্রম। গাছের পাতাগুলো পর্যন্ত গ্রীষ্মভর রোদ বাতাস বৃষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছে। হাওয়া বইলে ডাইনে বায়ে নাচন তোলে না, ঠাঁই দাঁড়িয়ে অল্প অল্প কাঁপে, না হয় থপ করে ডাল ছেড়ে গাছতলায় শুয়ে পড়ে। প্রথম নবান্ন হয়ে গিয়েছে, চাষিরাও খেয়ে দিয়ে মোটা হয়েছে। শীত কাতুরেরা দুটো একটা ফালতু জামা পরে ফেঁপেছে। গাধাগুলো ঘাস খেয়ে খেয়ে মোটা হয়ে উঠেছে। খড় চাপানো গাড়ির পেট ফেটে গিয়ে এদিক ওদিক কুটোর নাড়ি ছড়িয়ে পড়ছে। আর সফল হয়ে ফেঁপে ওঠার আসল গর্মি দেখা যায় সকালবেলার শিশিরে। বেহায়া বড়লোকের মতো কাবুল উপত্যকা কেবলই হীরের আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। ঝলমলানিতে চোখে ধাঁধা লেগে যায়। কিন্তু এসব জেল্লাই কাবুল নদীর রক্ত শোষণ করে। সাপের খোলসের মতো সে নদী এখন শুকিয়ে গিয়েছে। বাতাস বইলে বুক চিরে বালু ওড়ে। মার্কস তো আর ভুল বলেননি, শোষণ করেই সবাই ফাঁপে। যে পাগমান পাহাড়ের বরফের প্রসাদে কাবুল নদীর জৌলুস, সেটা তার নীল চূড়োগুলো থেকে একটা একটা করে সবকটা বরফের সাদা টুপি খসিয়ে ফেলেছে। আকাশ যেন মাটির তুলনায় বড্ড বেশি বুড়িয়ে গেল। নীল চোখে ঘোলাটে ছানি পড়েছে। পাকা পচা ফলের গন্ধে মাথা ধরে। আফগানিস্তানের সরাইয়ের চতুর্দিক বন্ধ বলে দুর্গন্ধ যেমন বেরোতে পারে না, কাবুল উপত্যকার চারিদিকে পাহাড় বলে তেমনি পাকা ফল ফসলের গন্ধ সহজেই নিষ্কৃতি পায় না। বাড়ির সামনে যে ঘূর্ণিবায়ু খড়কুটো পাতা নিয়ে বাইরে যাবে বলে রওনা দেয়, সেও দেখি খানিকক্ষণ পর ঘুরে ফিরে কোনো দিকে রাস্তা না পেয়ে সেই মাঠে ফিরে এসে সব শুদ্ধ নিয়ে থপ করে বসে পড়ে। তারপর একদিন সন্ধ্যের সময় এলো ঝড়। প্রথম ধাক্কায় চোখ বন্ধ করে ফেলেছিলাম। মেলে দেখি শেলির ওয়েস্ট উইন্ড কিটসের অটামকে ঝেঁটিয়ে নিয়ে চলেছে, সঙ্গে রবীন্দ্রনাথের বর্ষশেষ। খড়কুটো, জমে ওঠা পাতা, ফেলে দেয়া কুলো, সবাই চলল দেশ ছেড়ে মুহাজির হয়ে। কেউ চলে সার্কাসের সঙ্গের মতো ডিগবাজি খেয়ে, কেউ হনুমানের মতো লাফ দিয়ে আকাশে উঠে পক্ষীরাজের মতো ডানা মেলে। আর বাদবাকি যেন ধনপতির দল, প্রলেতারিয়ার আক্রমণের ভয়ে একে ওকে জড়িয়ে ধরে। আধ ঘন্টার ভেতর সব গাছ বিলকুল সাফ। সে এক বিভৎস দৃশ্য। আমাদের দেশে বন্যার জল কেটে যাওয়ার পর কখনো কখনো দেখেছি কোনো গাছের শিকড় পচে যাওয়ায় তার পাতা ঝরে পড়েছে। সমস্ত গাছ ধবল কুষ্ঠরোগের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখানে সব গাছ তেমনি দাঁড়িয়ে, ন্যাঙ্গা, সঙ্গীন, আকাশের দিকে উঁচিয়ে। দু একদিন অন্তর অন্তর দেখতে পাই গোড় দিতে মড়া নিয়ে যাচ্ছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলুম কোথাও মড়ক লেগেছে কিনা। আব্দুর রহমান বলল, না হুজুর, পাতা ঝরার সঙ্গে সঙ্গে বুড়োরাও ঝরে পড়ে, এই সময়েই তারা মরে বেশি। খবর নিয়ে দেখলুম শুধু আব্দুর রহমান নয়, সব কাবুলেরই এই বিশ্বাস। ইতিমধ্যে আব্দুর রহমানের সঙ্গে আমার রীতিমতো হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে। তার জন্য দায়ী অবশ্য আব্দুর রহমানই। আমাকে খাইয়ে দাইয়ে সে রোজ রাত্রেই কোনো একটা কাজ নিয়ে আমার পড়ার ঘরের এক কোণে আসন পেতে বসে। কখনো বাদাম আখরোটের খোসা ছাড়ায়, কখনো চাল ডাল বাছে, কখনো কাঁকুড়ের আচার বানায়, আর নিতান্ত কিছু না থাকলে সব কজোড়া জুতো নিয়ে রং লাগাতে বসে। আব্দুর রহমানের জুতো বুরুশ করার কায়দা মামুলি সায়েন্স নয়, অতি উচ্চাঙ্গের আর্ট। আমার দৃঢ় বিশ্বাস তার অর্ধেক মেহনতে মোনালিসার ছবি আঁকা যায়। প্রথমে খবরের কাগজ মেলে তার মাঝখানে জুতো জোড়াটি রেখে অনেকক্ষণ ধরে দেখবে। তারপর দেশলাইয়ের কাঠি দিয়ে যদি কোথাও শুকনো কাদা লেগে থাকে তাই ছাড়াবে। তারপর লাগাবে ইঞ্জিনের পিস্টনের গতিতে বুরুশ। তারপর মেথিলেটেড স্পিরিটে ন্যাকড়া ভিজিয়ে বেছে বেছে যেসব জায়গায়
পুরানো রং জমে গিয়েছে সেগুলো অতি সন্তর্পণেই ওঠাবে। তারপর কাপড় ধোয়ার সাবানের উপরে ভেজা ন্যাকড়া চালিয়ে তাই দিয়ে জুতোর উপর থেকে আগের দিনের রং সরাবে। তারপর নির্বিকার চিত্তে আধ ঘন্টাটাক বসে থাকবে জুতো শুকোবার প্রতীক্ষায়। ওয়াশের আর্টিস্টরা যেরকম ছবি শুকোবার জন্যে সবুর করে থাকেন। তারপর তার রং লাগানো দেখে মনে হবে প্যারিস সুন্দরীও বুঝি এত যত্নে লিপস্টিক লাগান না। তখন আব্দুর রহমানের ক্রিটিক্যাল মোমেন্ট, প্রশ্ন শুধলে সাড়া পাবেন না। তারপর বাঁ হাত জুতোর ভেতর ঢুকিয়ে ডান হাতে বুরুশ নিয়ে কানের কাছে তুলে ধরে মাথা নিচু করে যখন ফের বুরুশ চালাবে, তখন মনে হবে বেহালার ডাকসাইটে কলাবৎ সমে পৌঁছবার পূর্বে যেন দয়ে মজে গিয়ে বাচ্যজ্ঞান শূন্য হয়ে গিয়েছেন। আর তখন কথা বলার প্রশ্নই ওঠে না, সাবাস বললেও ওস্তাদ তেড়ে আসবেন। সর্বশেষে মোলায়েম সিল্ক দিয়ে অতি যত্নের সঙ্গে সর্বাঙ্গ বুলিয়ে দেবে। মনে হবে দীর্ঘ অদর্শনের পর প্রেমিক যেন প্রিয়ার চোখে মুখে কপালে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। প্রথম দিন আমি আপন অজানাতে বলে ফেলেছিলুম সাবাস। একটি ৮-৯ বছরের মেয়েকে তাঁরই সামনে আমরা একদিন কয়েকজন মিলে অনেকক্ষণ ধরে তার সৌন্দর্যের প্রশংসা করেছিল। সে চুপ করে শুনে যাচ্ছিল। যখন সকলের বলা কওয়া শেষ হলো, তখন সে শুধু আস্তে আস্তে বলেছিল, তবু তো আজ তেল মাখিনি। আব্দুর রহমানের মুখের ভাব ঠিক সেই রকম হলো। গোড়ার দিকে প্রায়ই ভেবেছি ওকে বলি যে সে ঘরে বসে থাকলে আমার অস্বস্তি বোধ হয়, কিন্তু প্রতিবারেই তার স্বচ্ছন্দ সরল ব্যবহার দেখে আটকে গিয়েছি। শেষটায় স্থির করলুম, ফার্সিতে যখন বলেছে এই দুনিয়া মাত্র কয়েকদিনের মুসাফিরি ছাড়া আর কিছুই নয়, তখন আমার ঘরে আর সরাইয়ের মধ্যে তফাৎ কোথায়? এবং আফগান সরাই যখন সাম্য মৈত্রী স্বাধীনতায় প্যারিসকেও হার মানায়, তখন কমরেড আব্দুর রহমানকে এ ঘর থেকে ঠেকিয়ে রাখি কোন হক্কের জোরে? বিশেষত সে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাদামের খোসা ছাড়াতে পারে, তবে আমি বা তার সম্বন্ধে উদাসীন হয়ে রাশান ব্যাকরণ মুখস্থ করতে পারবো না কেন? আব্দুর রহমান ফরিয়াদ করে বলল, আমি যে মুইনুস সুলতানের সঙ্গে টেনিস খেলা কমিয়ে দিয়ে রাশান রাজদূতাবাসে খেলতে আরম্ভ করেছি, সেটা ভালো কথা নয়। আমি তাকে বুঝিয়ে বললুম যে মুইনুস সুলতানের কোর্টে টেনিসের বল যেরকম শক্ত, এক মুইনুস সুলতানেকে বাদ দিলে আর সকলের হৃদয়েও সেরকম শক্ত। রাশান রাজদূতাবাসের বল যেরকম নরম, হৃদয়ও সেরকম নরম। আব্দুর রহমান ফিসফিস করে বলল, আপনি জানেন না হুজুর, ওরা সব বেদিন, বেমাজহাব, অর্থাৎ ওদের সব কিছু ন দেবায় ন ধর্মায়। আমি ধমক দিয়ে বললুম, তোমাকে এসব বাজে কথা কে বলেছে? সে বলল, সবাই জানে হুজুর, ও দেশে মেয়েদের পর্যন্ত হায়া শরম নেই, বিয়ে শাদী পর্যন্ত উঠে গিয়েছে। আমি বললুম, তাই যদি হবে তবে বাদশাহ আমানুল্লাহ তাদের এ দেশে ডেকে এনেছেন কেন? ভাবলুম এই যুক্তিটাই তার মনে দাগ কাটবে সবচেয়ে বেশি। আব্দুর রহমান বলল, বাদশাহ আমানুল্লাহ তো, বলে থেমে গিয়ে চুপ করে রইল। পরদিন টেনিস খেলার 2 সেটের ফাঁকে দেমিদফকে জানালুম প্রলেতারিয়া আব্দুর রহমান ইউএসএসআর সম্বন্ধে কি মতামত পোষণ করে। দেমিদফ বললেন, আফগানিস্তান সম্বন্ধে আমরা বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত নই, তবে তুর্কিস্তান অঞ্চলে আমাদের একটু আস্তে আস্তে এগোতে হচ্ছে বলে আমাদের চিন্তা পদ্ধতি কর্মধারা একটু অতিরিক্ত ঘোলাটে হয়ে আফগানিস্তানে পৌঁছচ্ছে। আমরা উপর থেকে তুর্কিস্তানের কাঁধে জোর করে নানা রকম সংস্কার চাপাতে চাইনি। আমরা চাই তুর্কিস্তান যেন নিজের থেকে আপন মঙ্গলের পথ বেছে নিয়ে বাকি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়। দেমিদফের স্ত্রী বললেন, বুখারার আমির আর তার সাঙ্গপাঙ্গ শোষক সম্প্রদায় বলশেভিক রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাজ্যহারা হয়ে পালিয়ে এসেছে এখানে এসে তারা বাসা বেঁধেছে। তারা যে নানা রকম প্রোপাগান্ডা চালাতে কসুর করছে না তা তো জানেনি। আমি কমিউনিজমের কিছুই জানি না, কিন্তু এদের কথা বলার ধরন, অবিশ্বাসী এবং অজ্ঞের প্রতি সহিষ্ণুতা, আপন আদর্শে দৃঢ় বিশ্বাস আমাকে সত্যই মুগ্ধ করল। কিন্তু সবচেয়ে মুগ্ধ করল রাজদূতাবাসের ভিতর এদের সামাজিক জীবন।
অন্যান্য রাজদূতাবাসে বড় কর্তা মেজকর্তা ও ভদ্রেতর জনে তফাৎ যেন গৌরীশঙ্কর, দুমকা পাহাড় আর উইয়ের ঢিপিতে। এখানে যে কোনো তফাৎ নেই সে কথা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু সে পার্থক্য কখনো রূঢ় কর্কশ রূপে আমার চোখে ধরা দেয়নি। কত অপরাহ্ন সন্ধ্যা কাটিয়েছি দেমিদফের বসবার ঘরে। তখন এম্বাসির কত লোক সেখানে এসেছেন, পাপিরোসি টেনেছেন, গল্পগুজব করেছেন। তাদের কেউ সেক্রেটারি, কেউ ডাক্তার, কেউ কেরানি, কেউ আফগান এয়ারফোর্সের পাইলট। দেমিদফ স্বয়ং রাজদূতাবাসের কোষাধ্যক্ষ। সকলেই সমান খাতির যত্ন পেয়েছেন। জিজ্ঞেস না করে জানবার কোনো উপায় ছিল না কে সেক্রেটারি আর কে কেরানি। খোদ অ্যাম্বাসেডর অর্থাৎ রুশ রাষ্ট্রপতির নিজস্ব প্রতিভু তাভারিশ স্ট্রেং পর্যন্ত সেখানে আসতেন। প্রথম দর্শনে তো আমি বাগদানাফ সাহেবের তালিম মতো খুব নিচু হয়ে ঝুঁকে হ্যান্ডশেক করে বললুম, আই এম অনার্ড টু মিট ইয়োর এক্সেলেন্সি। কিন্তু আমার চোস্ত ভদ্রতায় এক্সেলেন্সি কিছুমাত্র বিচলিত না হয়ে আমাকে জোর হাত ঝাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে বাঁ হাতখানা তলোয়ারের মতো এমন ধারা চালালেন যে আমার সমস্ত ভদ্রস্থতা যেন দু টুকরো হয়ে কার্পেটে লুটিয়ে পড়ল। মাদাম দেমিদফ বললেন, ইনি রুশ সাহিত্যের দরদি। কোনো ইংরেজ বড়কর্তা হলে বলতেন, রিয়েলি হাউ ইন্টারেস্টিং। তারপর আবহাওয়ার কথাবার্তা পারতেন। স্ট্রেং বললেন, তাই নাকি? তাহলে বসুন আমার পাশে, আপনার সঙ্গে সাহিত্যালোচনা করব। আর সকলে তখন আপন আপন গল্পে ফিরে গিয়েছেন। স্ট্রেং প্রথমেই অসংকোচে গোটা কয়েক চোখা চোখা প্রশ্ন জিজ্ঞাসা করে আমার বিদ্যের চৌহদ্দি জরিপ করে নিলেন। তারপর পুশকিনের গীতিকাব্য রস আমাকে মূল থেকে আবৃত্তি করে শোনাতে লাগলেন। যে অংশ বেছে নিলেন সেও ভারী মরমিয়া। ওনিয়েগিন সংসারে নানা দুঃখ নানা আঘাত পেয়ে তার প্রথমা প্রিয়ার কাছে ফিরে গিয়ে প্রেম নিবেদন করছেন। উত্তরে প্রিয়া প্রথম যৌবনের নষ্ট দিবসের কথা ভেবে বলছেন, ওনিয়েগিন, হে আমার বন্ধু, আমি তখন তরুণী ছিলুম, হয়তো সুন্দরীও ছিলুম। আমাদের দেশে রাধা যেরকম একদিন দুঃখ করে বলেছিলেন, দেখা হইল না রে শ্যাম আমার এই নতুন বয়সের কালে। আমি তন্ময় হয়ে শুনলুম। আবৃত্তি শেষ হলে ভাবলুম, বরঞ্চ একদিন শুনতে পাবো স্বয়ং চার্চিল হেদোর পাড়ে লঙ্কা ঠাসা চিনেবাদাম খেয়ে সশব্দে ডাইনে বায়ে নাক ঝাড়ছেন। কিন্তু মহামান্য ব্রিটিশ রাজদূত প্রথম দর্শনে অভ্যাগতকে কিটসের ইসাবেলা শোনাচ্ছেন, হে যেন বানরে সঙ্গীত গায়, শিলা জলে ভাসি যায়, দেখিলেও না করো প্রত্যয়। ব্রিটিশ রাজদূতকে হামেশাই দেখেছি স্ট্রাইপড ট্রাউজার্স আর স্প্যাট পরা। ভাবগতিক দেখে মনে হয়েছে যেন স্বয়ং পঞ্চম জর্জের মামাতো ভাই। নিতান্ত দৈব দুর্বিপাকে এই দুশ্মনের পুরীতে বড় অনিচ্ছায় কাল কাটাচ্ছেন। কিটস কে অথবা কারা? পিছনে যখন বহু বচনের এস রয়েছে। পাসপোর্ট চায় নাকি? বলে দাও ওসব হবে টবে না। এমনকি ফরাসি রাজদূতকেও কখনো বাগদানাফের ঘরেই আসতে দেখিনি। বেনওয়া তার কথা উঠলেই বলতেন, কার কথা বলছেন? মিনিস্টার অফ দি ফ্রেঞ্চ লিগেশন ইন কাবুল, মদিও। উনি হচ্ছেন সিনিস্টার অফ দি ফ্রেঞ্চ লিগেশন ইন মাবুল। মাবুল অর্থ অভিধানে লেখে লুনি, অফ হিজ নাট। স্ট্রেং বললেন, তিনি রাজদূতাবাসের সাহিত্য সভাতে চেকভ সম্বন্ধে একখানা প্রবন্ধ পাঠ করেছেন। শুনে তো আমার চোখের তারা ছিটকে পড়ার উপক্রম। আরেকটা লিগেশনের কথা জানি, সেখানে চড়ুই পাখি শিকার সম্বন্ধে প্রবন্ধ চললেও চলতে পারে, কিন্তু চেকভ, বাই গড স্যার। আমি বললুম, রাশিয়ান শেখা হলে আপনার প্রবন্ধটি অনুবাদ করার বাসনা রাখি। স্ট্রেং বললেন, বিলক্ষণ, আপনাকে একটা কপি পাঠিয়ে দেব, কোনো সত্য সংরক্ষিত নয়। আমরা যতক্ষণ কথা বলছিলুম আর পাঁচজন তখন বড় কর্তার মুখের কথা লুফে নেবার জন্যে চতুর্দিকে ঝুলে থাকেননি। ছোট্ট ছোট্ট দল পাকিয়ে সবাই আপন আপন গল্প নিয়ে মশগুল ছিলেন। আর সকলে কী নিয়ে আলোচনা করছিলেন ঠিক ঠিক বলতে পারি নে, তবে একটা কথা নিশ্চয়ই জানি, তারা ড্রয়িং রুমে বসে চাকরের মাইনে, ধোপার গাফিলি আর মাখনের অভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাতে পারেন না। নিতান্ত ছোট জাত। আর শুধু কি তাই,
এমনই বজ্জাত যে সে কথাটা ঢাকবার চেষ্টা পর্যন্ত করে না। সাধে কি আর ইংরেজের সঙ্গে এদের মুখ দেখা পর্যন্ত বন্ধ? ইংরেজ তখন মস্কো বাগে দূরবীন লাগিয়ে স্তালিন আর ত্রৎস্কি দলের মোষের লড়াই দেখছে, আর দিন গুনছে ইউএসএসআর এর 13টা বাজবে কখন। এসব হচ্ছে 1927 সালের কথা। কবি বলেছেন, দিন যথা যায় দূর তীর্থ দর্শনে রাজেন্দ্র সঙ্গমে। আমানুল্লাহ ইউরোপ ভ্রমণে বেরোলেন, আমিও শীতের 2 মাসের ছুটি পেয়ে বেরিয়ে পড়লুম। কিন্তু সত্যযুগ নয় বলে প্রবাদের মাত্র আধখানা ফলল। আমি ইউরোপ গেলুম না, গেলুম দেশ। উল্লেখযোগ্য কিছুই ঘটল না, কিন্তু ভারতবর্ষে দেখি আমানুল্লাহর ইউরোপ ভ্রমণ নিয়ে সবাই ক্ষেপে উঠেছে। আমানুল্লাহর সম্মানে প্রাচ্য ভারতবাসী যেন নিজের সম্মান অনুভব করছে। আমাকে ধরল হাওড়া স্টেশনে কাবুলি পাজামা আর পেশাওয়ারের টিকিট দেখে। হয়তো লান্ডিকোটাল থেকে খবরও পেয়েছিল। তন্ন তন্ন করে সার্চ করলো অনেকক্ষণ ধরে, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তারও বেশিক্ষণ ধরে, যেন আমি মেকি শিকিটা। কিন্তু আমি যখন কাবুলের কাস্টম হাউসে তালিম পেয়েছি, তখন ধৈর্যে আমাকে হারাতে পারে কোন বাঙালি অফিসার? খালাস পেয়ে অজান্তে তবু বেরিয়ে গেল। আচ্ছা গেরো রে বাবা। বাঙালি অফিসার চমকে উঠলেন, বললেন, দাঁড়ান, আপনি বাঙালি? তাহলে আরো ভালো করে সার্চ করি। বললুম, করুন, আমার নাম কমলাকান্ত। দেশে পৌঁছে মাকে দিলুম 1 সুটকেস ভর্তি বাদাম পেস্তা, অষ্টগণ্ডা পয়সা খরচ করে কাবুল শহরে কেনা। মা পরমানন্দে পাড়ার সবাইকে বিলোলেন। পাড়া গায়ে যে বোনটির বিয়ে হয়েছিল সেও বাদ পড়ল না। 7 মাস কাবুলে কাটিয়ে একটা তথ্য আবিষ্কার করেছি যে বাঙালি কাবুলির চেয়ে ঢের বেশি হুঁশিয়ার। তারা যে আমার এই বই পয়সা খরচ করে কিনবে সে আশা কম। তাই ভাবছি এই 2 মাসের গর্ভাঙ্কটা সাফারি হিন্দ নাম দিয়ে ফার্সিতে ছাপাবো। তাই দিয়ে যদি 2 পয়সা হয়। কাবুলি কিনুক আর নাই কিনুক, উদ্যমটার প্রশংসা নিশ্চয়ই করবে, কারণ ফার্সিতেই প্রবাদ আছে, হও না গাধা, হও না শুয়োর, হও না মরা কুকুর, যা ইচ্ছে হও, কিন্তু রেখো রত্তি সোনা টুকুর। ফিরে দেখি সর্বত্র বরফ, দোরের গোড়ায় আব্দুর রহমান, আর ঘরের ভিতর গনগনে আগুন। আমি তখন শীতে জমে গিয়েছি। আব্দুর রহমান হাসি মুখে আমার হাতে চুমো খেলো, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তার মুখ শুকিয়ে গেল। দাঁড়ান হুজুর বলে আমাকে কোলে করে 1 লাফে উঠানে নেমে গেল। 1 মুঠো পেঁজা বরফ হাতে নিয়ে আমার নাক আর কানের ডগা সেই বরফ দিয়ে ঘন ঘন ঘষে, আর ভীত কণ্ঠে জিজ্ঞেস করে চিনচিন করছে কিনা। আমি ভাবলুম এও বুঝি পানশিরের কোনো জঙ্গলি অভ্যর্থনার আদিক্ষেতা। বিরক্ত হয়ে বললুম, চলো চলো, ঘরের ভিতরে চলো, শীতে আমার হাড় মাস জমে গিয়েছে। আব্দুর রহমান কিন্তু তখন তার শালপ্রাংশু মহাবাহু দিয়ে আমাকে এমনই জড়িয়ে ধরে দোকানে বরফ খসছে যে আমি কেন, কিক্কর সিংয়েরও সাধ্য নেই যে সে বুচ্ছ ছিন্ন করে বেরোতে পারে। আব্দুর রহমান শুধু বরফ খসে আর এক টানা মন্ত্রোচ্চারণের মতো শুধায়, চিনচিন করছে, চিনচিন করছে। শেষটায় অনুভব করলুম সত্যি নাক আর কানের ডগায় ঝিঁঝি ছাড়ার সময় যেরকম চিনচিন করে সেরকম হতে আরম্ভ করেছে। আব্দুর রহমানকে সে খবরটা দেওয়া মাত্রই সে আমাকে কোলে করে আরেক লাফে ঘরে ঢুকল, কিন্তু বসালো আগুন থেকে দূরে ঘরের আরেক কোণে। রোদে পোড়া মোষ যেরকম কাদার দিকে ধায়, আমিও ঠিক সেই রকম আগুনের দিকে যতই ধাওয়া করি আব্দুর রহমান ততই আমাকে ঠেকিয়ে রেখে বলে, সর্বাঙ্গের রক্ত চলাচল শুরু হোক, তারপর হুজুর যত খুশি আগুন পোয়াবেন। ততক্ষণে সে আমার জুতো খুলে পায়ের আঙুলগুলো পরখ করে দেখছে সেগুলোর রং কতটা নীল। আব্দুর রহমানের চেহারা থেকে আন্দাজ করলুম নীল রঙের প্রতি তার গভীর বিতৃষ্ণা। ঘষে ঘষে আঙুলগুলোকে যখন বেশ বেগুনি করে ফেলল, তখন সে চেয়ার শুদ্ধ আমাকে আগুনের পাশে এনে বসালো। আমি ততক্ষণে দস্তানা খুলতে গিয়ে দেখি কমলেই ছড়তে চায় না,
আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। দুষ্টু ছেলে যেরকম খাওয়ার সময় মাকে পেট কামড়ানোর খবর দেয় না, আমিও ঠিক সেই রকম আঙুল ফোলার খবরটা চেপে গেলুম। সরল আব্দুর রহমান ওদিকে আমার পায়ের তদারক করছে, আমি এদিকে আগুনের সামনে হাত বাড়িয়ে আরাম করে দেখি কলা গাছ বট গাছ হতে চলেছে। ততক্ষণে আব্দুর রহমান লক্ষ্য করে ফেলেছে যে আমার হাত তখনও দস্তানা পড়া। টমাটোর মতো লাল মুখ করে আমাকে শুধালো, হাতের আঙুলও যে জমে গিয়েছে সে কথাটা আমাকে বললেন না কেন? এই তার প্রথম রাগ দেখলুম। ভৃত্য আব্দুর রহমানের গলায় আমির আব্দুর রহমানের গলা শুনতে পেলুম। আমি চিঁচি করে কি একটা বলতে যাচ্ছিলুম, আমার দিকে কান্না দিয়ে বলল, চা খাওয়ার পরও যদি দস্তানা না খোলে তবে আমি কাঁচি দিয়ে কেটে ফেলব। আমি শুধালুম, কি কাটবে, হাত না দস্তানা? আব্দুর রহমান অত্যন্ত বেরসিক। আমি আরও ঘাবড়ে গেলুম, কিন্তু শুধু আমিই ঘাবড়াইনি, দস্তানা পর্যন্ত আব্দুর রহমানের গলা শুনে বুঝতে পেরেছে যে সে চটে গেলে দস্তানা দস্ত কাউকে আস্ত রাখবে না। চায়ের পেয়ালায় হাত দেবার পূর্বেই অক্টোপাসের পঞ্চপাশ খসে গেল। সে রাত্রে আব্দুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুয়ে দিল। লেপের তলায় আগেই গরম জলের বোতল ফ্ল্যানেলে পেঁচিয়ে রেখে দিয়েছিল। সেটাতে পা ঠেকিয়ে আমি মুনি ঋষিদের সিংহাসনে পদাঘাত করার সুখ অনুভব করলুম। পেটের ভিতর চর্বির ঘন সুরুয়া, লেপে চাপা গরম বোতলের ওম আর আব্দুর রহমানের বাঘের থাবার ডলাই মলাই তিনে মিলে এক পলকেই চোখের পলক বন্ধ করে ফেলেছিল। সমস্ত কাহিনীটি যে এত বাখানিয়া বললুম তার প্রধান কারণ, আমার দৃঢ় বিশ্বাস এ বই কোনোদিন কারো কোনো কাজে লাগবে না। আর আজকের দিনের ভারতদণ্ডিন কমিউনিস্টরা বলেন, যে আর্ট কাজে লাগে না সে আর্টই নয়। অর্থাৎ শিবলিঙ্গ দিয়ে যদি দেয়ালে মশারির পেরেক পোঁতা না যায় তবে সে শিবলিঙ্গের কোনো গুণ নাই, তার কপালে আগুন। তবু যদি কোনোদিন পাকচক্রে ফ্রস্ট বিটেন হন তবে প্রলেতারিয়ার প্রতীক ওঝা আব্দুর রহমানকে স্মরণ করে তার দাওয়াই চালাবেন, সেরে উঠবেন নিশ্চয়ই। এবং তখন যেন আপনার কৃতজ্ঞতা আব্দুর রহমানের দিকে ধায়। আব্দুর রহমানের প্রাপ্য প্রশংসা আমি কেতাবের মালিক রূপে কেড়ে নিয়ে শোষক বুর্জোয়া নামে পরিচিত হতে চাইনি। পরদিন সকালবেলা দেখি 3 মাইল বরফ ভেঙে বৃদ্ধ মীর আসলাম এসে উপস্থিত। বললেন, আত্মজনের বাচনিক অবগত হইলাম যে তুমি কল্ল রজনীর প্রথম জামে প্রত্যাবর্তন করিয়াছ। কুশল সন্দেশ কহ, সত্যাধিক্ষে পথমধ্যে অত্যধিক ক্লেশ হয় নাই তো? আমি আব্দুর রহমানের কবিরাজির শালঙ্কার বর্ণনা দিলে মীর আসলাম বললেন, নাতি দীর্ঘ দিবস তথা সর্বরীর প্রথম জামি শতশ্চল শকটারোহীকে শিশিরবিদ্ধ করিতে সক্ষম। কৃষাণু সংস্রব হইতে রক্ষা করিয়া তোমার পরিচারক বিচক্ষণের কর্ম করিয়াছে। অপিচ লক্ষ্য করো নাই, স্বদেশে আতপ তাপে দগ্ধ হইয়া স্বগৃহে প্রত্যাবর্তন মাত্রই সুশীলা জননী তদ্দণ্ডেই শীতল জল পান করিতে নিষেধ করেন, অবগাহন কক্ষ উন্মোচন করেন না। সংকটদয় আয়ুর্বেদের একই সূত্রে গ্রথিত। হক কথা। বললুম, ইউরোপে আমানুল্লাহর সম্বর্ধনা নিয়ে হিন্দুস্তানের হিন্দু মুসলমান বড়ই গর্ব অনুভব করছে। মীর আসলাম গম্ভীর কণ্ঠে বললেন, বিদেশে সম্মানপ্রাপ্ত নৃপতির সম্মান স্বদেশে লাঘব হয়। এ যেন চাণক্য শ্লোকের তৃতীয় ছত্র। ভাবলুম জিজ্ঞেস করি, মহাশয় ভারতবর্ষে কোন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, মুসলমানি না হিন্দুয়ানি? কিন্তু চেপে গিয়ে বললুম, আমানুল্লাহ বিদেশে সম্মান পাওয়াতে স্বদেশে সংস্কার কর্ম করবার সুবিধা পাবেন না। মীর আসলাম বললেন, সংস্কার পঙ্কে যে নৃপতি কণ্ঠমগ্ন, বৈদেশিক সম্মান মুকুটের গুরুভার তাহাকে অধিকতর নিমজ্জিত করিবে। আমি বললুম, রানী সুরাইয়াকে দেখবার জন্যে প্যারিসের ছেলে বুড়ো পর্যন্ত রাস্তায় ভিড় করে ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। মীর আসলাম বললেন, ভদ্র, অদ্য যদি
তুমি তোমার পদদয়ের ব্যবহার পরিত্যাগপূর্বক মস্তকোপরি দণ্ডায়মান হও, তবে তোমার মতো স্বল্প পরিচিত মনুষ্যেরও এবং বিধ বাতুলতা নিরীক্ষণ করিবার জন্য কাবুল হট্ট সম্মিলিত হইবে। আমি বললুম, কি মুশকিল, তুলনাটা আদপেই ঠিক হলো না। রানী তো আর কোনো রকম পাগলামি করছেন না। মীর আসলাম বললেন, মুসলমান রমণীর পক্ষে তুমি অন্য কোন বাতুলতা প্রত্যাশা করো? অবগুণ্ঠন উন্মোচন করিয়া প্রশস্ত রাজবর্তে কোন মুসলমান রমণী এবং বিধ অশাস্ত্রীয় কর্ম করিতে পারে? আমি বললুম, আপনি আমার চেয়ে ঢের বেশি কুরআন হাদিস পড়েছেন, মুখ দেখানো তো আর কুরআন হাদিসে বারণ নেই। মীর আসলাম বললেন, আমার ব্যক্তিগত শাস্ত্রজ্ঞান এ স্থলে অবান্তর, পার্বত্য উপজাতির শাস্ত্রজ্ঞান এ স্থলে প্রযোজ্য, তাহা তোমার অজ্ঞাত নহে। আমি আলোচনাটা হালকা করবার জন্যে বললুম, জানেন, ফরাসি ভাষায় সুরির শব্দের অর্থ মৃদুহাস্য। রানী সুরাইয়ার নাম তাই প্যারিসের সকলের মুখে হাসি ফুটিয়েছে। মীর আসলাম বললেন, আমির হাবিবুল্লাহর নামের অর্থ প্রিয়তম বান্ধব। ইংরেজ শতবার এই শব্দার্থের প্রতি আমিরের দৃষ্টি আকর্ষণ করত শপথ গ্রহণ করিয়াছে, কিন্তু যখন শত্রু হস্তের লৌহ কিলক তাহার কর্ণকুহরে প্রবেশ করিবার উপক্রম করিল, তখন হাবিবুল্লাহর কোন হাবিব তাহাকে স্মরণ করিল? অপিচ হাবিবুল্লাহর হাবিব বর্গই তাহাকে পুলসিরাতের মানে বৈতরণীর প্রান্তদেশে অকারণে অসময়ে দণ্ডায়মান করাইয়া দিল। আমি বললুম, ও তো পুরনো কাসুন্দি, কিন্তু ঠিক করে বলুন তো, আপনি কি আমানুল্লাহর সংস্কার পছন্দ করেন না? বললেন, বৎস, গুরুর পদসেবা করিয়া আমি শিক্ষা লাভ করিয়াছি, আমি শিক্ষা সংস্কারের বিরুদ্ধে কেন দণ্ডায়মান হইব? কিন্তু আমানুল্লাহ যে ফিরিঙ্গি শিক্ষা প্রবর্তনাভিলাষী, আমি তাহা ভারতবর্ষে দর্শন করিয়া ঘৃণাবোধ করিয়াছি। কিন্তু ভদ্র, তোমার সুমিষ্ট চৈনিক জুস পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষয়ের আলোচনায় কি লভ্য? জুসপত্র কি তুমি স্বদেশ হইতে আনয়ন করিয়াছ? গুরুগৃহের সুগন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করিতেছে। আমি বললুম, আপনার জন্য 1 প্যাকেট এনেছি। মীর আসলাম সন্দিগ্ধ নয়নে তাকিয়ে বললেন, কিন্তু ভদ্র, ন্যায্য শুল্ক অর্পণ করিয়াছ সত্য? আমি বললুম, আপনার কোনো ভয় নেই। কাবুল কাস্টম হাউসকে ফাঁকি দেবার মতো এলেম আমার পেটে নেই। বিছানার ছাড় পোকাকে পর্যন্ত সেখানে পাসপোর্ট দেখাতে হয়, মাসুল দিতে হয়। আমি তাদের সব অন্যায্য দাবি দাওয়া কড়াই গণ্ডায় শোধ করেছি। আপনাকে হারাম খাইয়ে আমি কি আখেরে জাহান্নামে যাব? মীর আসলাম আমাকে শীতকালে কোন কোন বিষয়ে সাবধান হতে হয় সে সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। আব্দুর রহমানকে ডেকে ঘৃত লবণ, তৈল, তণ্ডুল, বস্ত্র, ইন্ধন সম্বন্ধে নানা সুযুক্তি দিয়ে বিদায় নিলেন। খবর পেয়ে তারপর এলেন মাওলানা। আমি আমানুল্লাহর বিদেশে সম্মান পাওয়া আর সে সম্বন্ধে মীর আসলামের মন্তব্য তাকে বললুম। মাওলানা বললেন, আমানুল্লাহ যাদের কথায় চলেন তারা তো বাদশাহের সম্মানে নিজেকে সম্মানিত মনে করছে। তারা বলছে, মুস্তাফা কামাল যদি তুর্কিকে, রেজা শাহ যদি ইরানকে প্রগতির পথে চালাতে পারেন, তবে আমানুল্লাহ বা পারবেন না কেন? এই হলো তাদের মনের ভাব। কথাটা খুলে বলার প্রয়োজন পর্যন্ত বোধ করে না, কারণ কোনো রকম বাধাও তো কেউ দিচ্ছে না। আমি বললুম, কিন্তু মাওলানা, কতকগুলো সংস্কারের প্রয়োজন আমি মোটেই বুঝে উঠতে পারিনি। এই ধরো না, শুক্রবারের বদলে বৃহস্পতিবার ছুটির দিন করা। মাওলানা বললেন, শুক্রবার ছুটির দিন করলে জুম্মার নামাজের হিড়িকে সমস্ত দিনটা কেটে যায়, ফালতু কাজকর্ম করার ফুরসত পাওয়া যায় না। তাই আমানুল্লাহ দিয়েছেন সমস্ত বৃহস্পতিবার দিন ছুটি, আর শুক্রবারে জুম্মার নামাজের জন্য 0.5 ঘন্টার বদলে 1 ঘন্টার ছুটি। কিন্তু জানো, আমি আরেকটা কারণ বের করেছি। এই দেখো না, অ্যারোপ্লেনে করে যদি তুমি শান্তিনিকেতনের ছুটির দিন বুধবারে বেরো, এখানে পৌঁছবে ছুটির দিন বৃহস্পতিবারে। তারপর ইরাক পৌঁছবে শুক্রবারে, সেও ছুটির দিন। তারপরের দিন প্যালেস্টাইনে,
সেখানে ইহুদিদের জন্য শনিবারে ছুটি, তারপরের দিন রবিবারে ইউরোপ, হ্যাঁ তারপরের দিন সাউথ সি আইল্যান্ডে, সেখানে তো তামাম হপ্তা ছুটি। আমি বললুম, উত্তম আবিষ্কার করেছ, কিন্তু বেশ কিছু দিনের ছুটি নিয়ে এখানে এসেছ তো, না হলে বরফ ভেঙে কাবুলে ফিরবে কি করে? মৌলানা বললেন, 2-1 দিনের মধ্যেই বরফের উপর পায়ে চলার পথ পড়ে যাবে, আসতে যেতে অসুবিধা হবে না। কিন্তু আমি চললুম দেশে, বউকে নিয়ে আসতে। বেনওয়া সাহেব মত দিয়েছেন, তুমি কি বলো? আমি শুধালুম, বউ রাজি আছেন? মৌলানা বললেন, হ্যাঁ। আমি বললুম, তবে আর কাবুল অমৃতসরে প্লেবিসিট নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদেরই ভাষায় তো রয়েছে বাপু, মিয়া বিবি রাজি কেয়া কারে কাজী। মনে মনে বললুম, বাগদানাফ গেছেন, তোমার দাড়িটির দর্শনও এখন আর কিছুদিনের তরে পাব না। নতুন বউয়ের কাতাবা কান্তা হতে অন্তত 6টি মাস লাগার কথা। মৌলানা চলে যাওয়ার পর আব্দুর রহমানকে ডেকে বললুম, দাও তো হে কুর্সিখানা জানলার কাছে বসিয়ে, বাকি শীতটা তোমার এই বরফ দেখেই কাটাবো। আব্দুর রহমানের বর্ণনা মাফিক সব রকমেরই বরফ পড়ল, কখনো পেঁজা পেঁজা, কখনো গাদা গাদা, কখনো ঘূর্ণিবায়ুর চক্কর খেয়ে 10 দিক অন্ধকার করে, কখনো আস্বচ্ছ জবনিকার মতো গিরিপ্রান্তর ঝাপসা করে দিয়ে, কখনো অতি কাছে আমারই বাতায়ন পাশে, কখনো বহু দূরে পাহাড়ের শিখরে চুম্বন করে। আস্তে আস্তে সব কিছু ঢাকা পড়ে গেল, শুধু পত্র বিবর্জিত চিনার গাছের শাড়ি দেখে মনে হয় দাঁত ভাঙা পুরনো চিরুনিখানা ঠাকুরমা যেন দেয়ালের গায়ে খাড়া করে রেখে বরফের পাকা চুল এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আব্দুর রহমান মর্মাহত, আমাকে প্রতিবার চা দেবার সময় একবার করে বাইরের দিকে তাকায় আর আর্তস্বরে বলে, না হুজুর, এ বরফ ঠিক বরফ নয়, এ শহুরে বরফ, বাবুয়ানি বরফ, সত্যিকার খাঁটি বরফ পড়ে পানশিরে। চেয়ে দেখুন, বরফের চাপে এখনো গেট বন্ধ হয়নি, মানুষ এখনো দিব্যি চলাফেরা করছে, ফেঁসে যাচ্ছে না। আব্দুর রহমানের ভয় পাছে আমাকে বোকা পেয়ে কাবুল উপত্যকা তার ভেজাল বরফ গছিয়ে দেয়। নিতান্তই যদি কিনতে হয় তবে যেন আমি কিনি আসল খাঁটি মাল, মেড ইন পানশির।